আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো হোয়াট কাউন্টস অ্যাজ গ্রামার। মানে গ্রামার আসলে গ্রামার বলতে আমরা কি বুঝি, গ্রামারকে আমরা কিভাবে বিবেচনা করি, অর্থাৎ কোন বিষয়গুলোকে আমরা গ্রামার বলবো বা বলতে পারি। হোয়াট আর উই টকিং অ্যাবাউট হোয়েন উই টক অ্যাবাউট গ্রামার? For example, where does vocabulary end and grammar start? Does grammar stop at the sentence? মানে বলা হচ্ছে যে গ্রামার বলতে আমরা কি বুঝি যখন আমরা গ্রামার নিয়ে আলোচনা করি। উদাহরণস্বরূপ, যেখানে ভোকাবুলারি শেষ হয় এবং সেখানেই কি গ্রামার শুরু হয়, নাকি একটা বাক্যের শেষে গ্রামার শেষ হয়ে যায়? অর্থাৎ গ্রামারের কাজ কি একটা বাক্য সঠিকভাবে তৈরি করা, নাকি ভোকাবুলারি সঠিকভাবে ব্যবহার করা? কোনটা? এখানে নানাবিধ প্রশ্ন আমাদের ভেতরে জাগ্রত হয়। চলুন আজকে আমরা গ্রামার নিয়ে প্রশ্নের আনসার দেখব। গ্রামার এটা হচ্ছে একটা নাউন, আনকাউন্টেবল নাউন, দ্য স্টাডি অর ইউজ অফ দ্য রুলস। গ্রামার বলতে এখানে অধ্যয়ন বা স্টাডিকে বোঝানো হচ্ছে সেই সকল রুলসে। অ্যাবাউট হাউ ওয়ার্ডস চেঞ্জ দেয়ার ফর্ম, কীভাবে ওয়ার্ডগুলো তাদের ফর্ম পরিবর্তন করে, অ্যান্ড কম্বাইন উইথ ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস, এবং সেগুলো একে অপরের সাথে কম্বাইন হয়ে বাক্য গঠন করে। এটাই মূলত গ্রামার। তো এখানে ওয়ার্ডস চেঞ্জ দেয়ার ফর্ম মূলত হচ্ছে ইনফ্লেকশনের মাধ্যমে এটা হয়ে থাকে। অর্থাৎ ভাষার রূপান্তর আছে, যে কোনো ভাষারই রূপান্তর আছে। তো এই রূপান্তরকে আমরা বলে থাকি মরফোলজি। গ্রামারের ভাষা, এটাকে আমরা মরফোলজি বলি। কিভাবে একটা ভাষা একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে রূপান্তর হয়, সেই রূপান্তরের প্রক্রিয়াটা নির্ভর করে ওই ভাষার শব্দ ভাণ্ডারের যে বৈশিষ্ট্য সেগুলোর উপর। এছাড়াও রূপান্তরগুলো বিভিন্ন নাম্বার পার্সনের সাথেও এটার পরিবর্তন আমরা লক্ষ্য করি। একটা এক্সাম্পল দেখি, যেমন রূপান্তর বলতে আমরা কি বুঝি। যেমন আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের সাথে পরিচিত আছি। তো ভার্বের রূপান্তর বলতে আমরা এই তিনটা ফর্ম কিন্তু আমরা সবাই জানি, যে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। আসলে ভার্বের রূপান্তর আরও কয়েকটা আছে, যেমন আমরা ডু, ডিড, ডান, এগুলো আমরা ভার্বের রূপান্তর বলতে এগুলোকে আমরা বুঝিয়ে থাকি। অর্থাৎ ভার্বের সময়ের সাথে সাথে ভার্বের পরিবর্তনের যে চেহারা আর কি, এটাই হচ্ছে ভার্বের রূপান্তর। তো আমরা এটাকে আরেকটু স্পষ্ট করে যদি বলি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কেমন। যেমন ডু, এটা হচ্ছে বেস ফর্ম, ডাজ এস ফর্ম, ডুইং ইং ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ডিড পাস্ট ফর্ম, ডান এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ওকে, তো এই যে রূপান্তর এখানে আমরা দেখলাম যে 5টা রূপান্তর এখানে দেখা যাচ্ছে। আবার আমরা যদি অন্য একটা ভার্ব নিই, গো, গোস, গোয়িং, ওয়েন্ট, গান। তো এই যে ইরেগুলার ভার্বগুলো বিভিন্নভাবে রূপান্তরিত হচ্ছে, এবং এই রূপান্তর বিভিন্ন টেন্সেও কিন্তু ব্যবহার করা হয়। তো এভাবেই ভাষা মূলত একটা রূপ থেকে অন্য একটা রূপে রূপান্তরিত হয়ে মূলত বক্তা বা লেখকের ভাব প্রকাশ করে। কোন সময়ে এটা সংগঠিত হচ্ছে সময় প্রকাশ করে। আবার কোথায় সংগঠিত হচ্ছে মাঝে মাঝে সেগুলো আমরা ভার্বের সাথে দেখে থাকি। যেমন যে কোনো প্রেজেন্ট পার্টিসিপল আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্স এক্সপ্রেস করতে ব্যবহার করি। তো এটা হচ্ছে তার রূপান্তর। তো রূপান্তর এজন্যই জানতে হবে যে রূপান্তরের মাধ্যমে আমরা মূলত সেই সময়ের রূপটা আমরা বুঝতে পারি, যে কোন সময়ে ক্রিয়াটা সংঘটিত হচ্ছে। ঠিক আছে, আমরা অনুরূপভাবে অ্যাডজেক্টিভের রূপান্তর আমরা বুঝতে পারি, যে অ্যাডজেক্টিভের ডেনসিটি বা ইন্টেন্সিফাই
কতটুকু এটা তীব্র, কতটুকু লঘু, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারি। যদি আমরা বলি যে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, আবার গুড, বেটার, বেস্ট। গুড মানে ভালো, বেটার আরও ভালো, বেস্ট তার থেকে অধিক ভালো, মানে এই যে একটা তীব্রতা, মানে ভালোর একটা মানে তীব্রতা বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মূলত রূপান্তর। রূপান্তরের মাধ্যমে বক্তব্য লেখক তার মানে সামথিং এক্সপ্রেস, ওকে, মানে তারা কোনো কিছু এক্সপ্রেস করে যেটা মূলত মানে কি বলবো যে তার মেসেজটাকে আরও বেশি মানে আরও বেশি স্পেসিফিক করে দেয় যে এটা কেমন, অথবা এটা কি, অথবা এটা কখন সংঘটিত হয়েছে, অথবা এটা কিভাবে সংঘটিত হয়েছে, ঠিক আছে। এগুলো সাধারণত হচ্ছে মেইন করে। তো শুধুমাত্র আপনি রূপান্তর জানলেই হবে না, কারণ আপনি কোনো মানে পার্টস অফ স্পিচকে বাক্যে একা একা ব্যবহার করতে পারবেন না। অবশ্যই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ অন্য অন্য পার্টস অফ স্পিচের সাথে যুক্ত হয়ে সেগুলোর সাথে একটা মানে কি গ্রুপ তৈরি করে, যেগুলোকে আমরা বলি ফ্রেজ। তো এই যে ফ্রেজ গঠন করে, এই ফ্রেজগুলো মিলে তারা মূলত একটা সেন্টেন্স তৈরি করে বা গঠন করে। আচ্ছা, আমি এই যে এই বিষয়টা একটু এটাকে অবশ্য আমি একটু অন্যভাবে আমি দেখাই, যদিও আমি এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব অন্য স্লাইডে। দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্সেস, এখানে দেখুন যে এই যে সেন্টেন্সটা হচ্ছে ভাষার সর্বোচ্চ লেভেলে অবস্থান করে। তারপর সেন্টেন্স কীভাবে গঠিত হয় আমরা একটু পরে দেখি, আমরা নিচ থেকে যাই। যে ওয়ার্ডস বলতে এখানে পার্টস অফ স্পিচগুলোকে বোঝানো হয়। যে দু ধরনের পার্টস অফ স্পিচ আছে, একটা হচ্ছে ওপেন, মানে এটাকে আসলে আমরা ওয়ার্ডস বলবো, পার্টস অফ স্পিচ এটা একটু ওল্ড ধারণা, এখন আধুনিক গ্রামার এটাকে ওয়ার্ডস বলা হচ্ছে। তো ওয়ার্ডস সাধারণত দু ধরনের, ওপেন ওয়ার্ডস অ্যান্ড ক্লোজড ওয়ার্ডস। তো ওপেন ওয়ার্ডস হচ্ছে সেই সকল ওয়ার্ডস যেগুলো নতুন শব্দ মানে নতুন শব্দ যেগুলোতে মানে প্রবেশ করতে পারে, যেমন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর হচ্ছে নাউন ভার্ব, প্রোনাউন, এগুলো হচ্ছে কি বলবো, এগুলো হচ্ছে ওপেন ওয়ার্ডস। এগুলোর রূপান্তর আছে বা ইনফ্লেকশন আছে, এগুলো নতুন শব্দ মানে এর ভিতরে প্রতিনিয়ত প্রবেশ করে এবং এগুলো একটা পার্টস অফ স্পিচ থেকে অন্য একটা পার্টস অফ স্পিচে এগুলোকে রূপান্তর করা যায়। এগুলোকে আমরা ওপেন ওয়ার্ডস গ্রুপ বলে থাকি। আর আরেকটা ওয়ার্ডস গ্রুপ আছে যেগুলোকে ক্লোজড ওয়ার্ডস গ্রুপ বলা হয়, যেগুলোর কোনো রূপান্তর নেই, যেগুলো অপরিবর্তনীয় থাকে বাক্যের ভেতরে, সাবজেক্টের নাম্বার, পার্সন এবং সময়ের সাথে কখনোই পরিবর্তন হয় না। হ্যাঁ, যেমন আমরা জানি কনজাংশন অথবা মানে প্রিপোজিশন, এরপরে ডিটারমিনার্স, তারপর হচ্ছে আছে নিউমারালস ওয়ার্ডস, সংখ্যাবাচক শব্দ যেগুলো, এরপর আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব, এগুলোকে আমরা হচ্ছে মানে ক্লোজড ওয়ার্ডস গ্রুপ বলতে পারি, কারণ এগুলো কখনো নতুন শব্দ অ্যাক্সেস করে না, এগুলো ফিক্সড, যা আছে তাই থাকবে, এগুলোর সংখ্যা কখনো বাড়বে না। কিন্তু ওপেন ওয়ার্ডসগুলো প্রতিনিয়ত আমাদের ভোকাবুলারিতে নতুন নতুন শব্দ ভাণ্ডার যুক্ত হয় এবং এগুলোর ইনফ্লেকশন আছে। তো যা হোক, ক্লোজড ওয়ার্ডস গ্রুপেরও কিছু কিছু ইনফ্লেকশন আছে, তবে সেগুলো খুবই কদাচিৎ, নেই বললেই চলে। তো যা হোক, এটাই হচ্ছে মূলত মানে মরফোলজির আলোচ্য বিষয়, যে মরফোলজিতে এই ওয়ার্ড গ্রুপগুলো কীভাবে মানে রূপান্তরিত হয় অথবা কীভাবে রূপান্তরিত হয় না, সেগুলো নিয়ে আসলে মানে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ আলোচনা করে থাকে এবং তাদের বিভিন্ন পজিশন বা ফাংশনস নিয়ে হচ্ছে মানে আলোচনা করে যে কীভাবে সেগুলো কাজ করে একটা বাক্যে। এরপরে আছে ফ্রেজ। তো এই শুধু শব্দ জানলেই হবে না, আপনাকে কি করতে হবে, কনসিস্ট অফ ওয়ান অর মোর ওয়ার্ডস, অর্থাৎ দুই বা ততোধিক শব্দ মিলে
আপনাকে ফ্রেজ গঠন করা শিখতে হবে, যাতে করে আপনি একটা অর্থবোধক ওয়ার্ডগুলোকে মানে মিনিংফুল করতে পারেন। আমি কিছুক্ষণ পর এক্সাম্পল দিচ্ছি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। আর কতগুলো ফ্রেজ মিলে হবে হচ্ছে মানে অর্থাৎ মিনিমাম 2টা ফ্রেজ মিলে একটা ক্লোজ তৈরি হবে। অর্থাৎ একটা বাক্যে মিনিমাম একটা সাবজেক্ট থাকবে এবং একটা প্রেডিকেট থাকবে। সাবজেক্ট অংশে নাউন ফ্রেজ থাকবে, প্রেডিকেট অংশে ভার্ব ফ্রেজ থাকবে। অর্থাৎ নাউন ফ্রেজ অ্যান্ড ভার্ব ফ্রেজ মিলে একটা ক্লোজ গঠন করে। মিনিমাম অন্য ফ্রেজ থাকতে পারে, তবে একটা বাক্যে একটা ক্লোজ গঠন করতে হলে অবশ্যই সেখানে একটা নাউন ফ্রেজ এবং একটা ভার্ব ফ্রেজ থাকতে হবে। এটা বাধ্যতামূলক। ভার্ব ফ্রেজ এবং নাউন ফ্রেজের সমন্বয় মূলত হচ্ছে ক্লোজ গঠিত হয়। অর্থাৎ সর্বনিম্ন 2টো ফ্রেজ মিলে একটা ক্লোজ গঠিত হয়। অর্থাৎ একটা নাউন ফ্রেজ প্লাস ভার্ব ফ্রেজ ইকুয়ালস এ ক্লোজ। এখন এই ভার্ব ফ্রেজের ভেতরে আমাদের আরও অন্য ফ্রেজ থাকতে পারে, সেগুলো আমরা পরে আলোচনা করছি। এরপরে সেন্টেন্স। তো সেন্টেন্স আসলে সিম্পল হতে পারে, সেন্টেন্স কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে, এটা মূল বিষয় নয়। তো সেন্টেন্স বলতে আমরা মূলত সিম্পল সেন্টেন্সকে বুঝিয়ে থাকি, কারণ সিম্পল সেন্টেন্স 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স মিলেই হচ্ছে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। যার কারণে আমরা ক্লোজ হচ্ছে একটা ক্লোজ মিলে একটা সেন্টেন্স হতে পারে, আবার 2 বা ততোধিক ক্লোজ মিলেও সেন্টেন্স হতে পারে। যখন একটা মাত্র ক্লোজ একটা সেন্টেন্সে থাকবে তখন সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। আর যদি 2 বা ততোধিক ক্লোজ থাকে তাহলে সেগুলো কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হবে। এটাই হচ্ছে সেন্টেন্সের ক্লাসিফিকেশন। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভাষার মূল চেহারা হচ্ছে ওয়ার্ড থেকে শুরু হয়, যে এখানে ওয়ার্ডের আমরা যে ব্যাপার এখানে থাকে যে সাফিক্স প্রিফিক্স, এখানে আলোচ্য বিষয়, স্পেলিং আছে, তারপর এখানে আমাদের আরও অনেক বিষয় আছে যেগুলো মূলত শব্দের রূপান্তর নিয়ে কাজ করে, সিঙ্গুলার, প্লুরালিটি, এরপরে কম্পারেটিভ, সুপারেটিভ কীভাবে করা হয়, এরপরে ক্রিয়ার যে রূপান্তরগুলো আছে সেগুলো, পাস্ট, তারপর হচ্ছে ইনফিনিটিভ, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এই যে এই বিষয়গুলো, এগুলো মূলত হচ্ছে আমরা ওয়ার্ড সেকশনে আমরা এগুলো দেখে থাকি। আর ফ্রেজ সেকশনে মূলত আমরা ইংরেজি ভাষায় 5 ধরনের ফ্রেজ আছে: নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজ। এই 5টা ফ্রেজের বাইরে ইংরেজি ভাষায় কোনো ফ্রেজ নেই। অর্থাৎ যত রকম ওয়ার্ডই থাকুক না কেন, সব ওয়ার্ড মিলে মূলত এই 5 প্রকার ফ্রেজ তৈরি করে। তো এই 5 প্রকার ফ্রেজ আবার ক্লোজ গঠন করে। তো ক্লোজ গঠনের পূর্ব শর্ত হচ্ছে এখানে অবশ্যই একটা নাউন ফ্রেজ থাকতে হবে এবং একটা ভার্ব ফ্রেজ থাকতে হবে। ঠিক আছে, ভার্ব ফ্রেজ এবং নাউন ফ্রেজ মিলেই হচ্ছে একটা ক্লোজ হয়। তখন তারপর হচ্ছে আমাদের সেন্টেন্স। তো যাই হোক, আমরা একটু আলোচনার সামনের দিকে যাই। দেখুন, এখানে একটা বাক্য দেখা যাচ্ছে যে the weather has been remarkably warm since we returned home from Japan last week. The weather has been remarkably warm, এটা একটা ক্লোজ। আর সিন্স এটা কনজাংশন। কিছুক্ষণ আগে যেটা বললাম যে 2টা ক্লোজ একটা কনজাংশন দিয়ে যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। উই রিটার্ন হোম ফ্রম জাপান লাস্ট উইক, এটা একটা হচ্ছে ক্লোজ বা সেন্টেন্স, যেটাই বলি সিম্পল সেন্টেন্স। উপরেরটা একটা সিম্পল সেন্টেন্স। এখন আমরা এটাকে একটু অ্যানালাইজ করি। দি ডিটারমিনার, ওয়েদার, নাউন। আচ্ছা, তাহলে এই যে ডিটারমিনার প্লাস নাউন মিলে একটা কি হচ্ছে, নাউন ফ্রেজ হচ্ছে। আবার অক্সিলারি ভার্ব হ্যাজ, মেইন ভার্ব হচ্ছে বিন, মেইন ভার্ব বিন। তাহলে এভাবে কি হচ্ছে, অক্সিলারি প্লাস মেইন ভার্ব মিলে এখানে এই বিনটা এটা বি ভার্ব, এটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে, একটা ভার্ব ফ্রেজ গঠন করছে। অর্থাৎ একটা মেইন ভার্ব এবং একটা অক্সিলারি ভার্ব মিলে একটা ভার্ব ফ্রেজ গঠিত হচ্ছে।
আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা দেখি যে ওয়ার্মটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর রিমার্কেবলি এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ মিলে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করছে। কেন? যে এখানে রিমার্কেবলি ওয়ার্ম গিভস এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়েদার। ওকে, দি ওয়েদার সম্পর্কে এই ওয়ার্মটা কি? ওয়ার্মটা হচ্ছে ওয়েদার। ওকে, তাহলে এখানে এই ওয়েদার নাউন, ওয়ার্ম অ্যাডজেক্টিভ। তাহলে এই নাউন ফ্রেজের কিওয়ার্ডটা হচ্ছে ওয়েদার, এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজের কিওয়ার্ডটা হচ্ছে ওয়ার্ম। আর এর আগে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রি মডিফায়ার। নাউনের আগে যেটা আছে সেটা ডিটারমিনার্স। আরও প্রি মডিফায়ার থাকতে পারে, সেগুলো আমরা কিছুক্ষণ পরে দেখব। অর্থাৎ নাউন ফ্রেজ প্রি মডিফায়ার থাকতে পারে, পোস্ট মডিফায়ার থাকতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজেরও প্রি মডিফায়ার থাকতে পারে, পোস্ট মডিফায়ার থাকতে পারে, এভাবে হয়। তবে এই এক্সাম্পলে শুধুমাত্র ডিটারমিনার্স আছে, অন্য বিষয়গুলো অপশনাল। ডিটারমিনার্স মোস্ট অফ দ্য টাইম কম্পালসারি নাউন ফ্রেজের ক্ষেত্রে। অ্যাডজেক্টিভ ফ্রেজে অ্যাডভার্ব কম্পালসারি নয়, এটাও একটা অপশনাল হচ্ছে মডিফায়ার্স। আমরা ওয়ার্ম সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছি বা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি রিমার্কেবল ব্যবহার করে। তো এভাবে হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নাউন ফ্রেজ আছে, এখানে একটা ভার্ব ফ্রেজ আছে, আর এখানে আছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমরা শুরুতেই বলেছিলাম যে বাক্য হতে হলে অবশ্যই একটা নাউন ফ্রেজ এবং একটা ভার্ব ফ্রেজ থাকতে হবে মিনিমাম। এছাড়াও অন্য ফ্রেজ থাকতে পারে প্রয়োজন অনুযায়ী। যেহেতু এখানে এই ভার্ব ফ্রেজটা একটা লিঙ্কিং ভার্ব, যার কারণে এরপরে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এসেছে কমপ্লিমেন্ট হিসেবে। অর্থাৎ রিমার্কেবলি ওয়ার্ম এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটা এই বাক্যের কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই নাউন ফ্রেজ এটা হচ্ছে সাবজেক্ট, নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আমরা যদি সংক্ষেপে এভাবে বলি যে নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট আমরা বলতে পারি। তো এভাবে মূলত এই বাক্যটা গঠিত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট অংশে আছে নাউন ফ্রেজ, ভার্ব প্রেডিকেট অংশে আছে হচ্ছে ভার্ব ফ্রেজ, এটা কপিউলিয়ার ভার্ব বা লিঙ্কিং ভার্ব যেটা যুক্ত করছে একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে। এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো আমরা, যেহেতু এটা সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। তাহলে আমাদের এই স্ট্রাকচার দেওয়া হলো যে সামথিং ইজ, মানে অর্থাৎ কোনো কিছু সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে। যে ওয়েদার সম্পর্কে বলা হচ্ছে যে এটা ওয়ার্ম, দ্য ওয়েদার ইজ ওয়ার্ম, ব্যাপারটা এরকম। কিন্তু এটা আমরা এভাবে বলছি দ্য ওয়েদার হ্যাজ বিন রিমার্কেবলি ওয়ার্ম। তো এই যে স্টাইলটা, যেভাবে আমরা এটাকে আমরা যদি এভাবে বলি যে দ্য ওয়েদার বিকামস রিমার্কেবলি ওয়ার্ম, তাও হবে দ্য ওয়েদার হ্যাজ বিকাম রিমার্কেবলি ওয়ার্ম, তবুও সেন্টেন্সটা কারেক্ট হবে। এখানে বিন ব্যবহার করতে হবে, ব্যাপারটা এরকম নয়। বিন ছাড়া অন্য লিঙ্কিং ভার্ব আমরা ব্যবহার করতে পারি। আসলে লিঙ্কিং ভার্ব বা কপিউলার ভার্ব এগুলো মূলত সাবজেক্টের সাথে তার অ্যাডজেক্টিভ অথবা নাউন কমপ্লিমেন্টকে যুক্ত করে দেয়। ঠিক আছে, যুক্ত করে দেয়। এটা গেল আমার হচ্ছে একটা ক্লোজ কিভাবে গঠিত হলো সেটা আমরা দেখলাম। এখন একটা কনজাংশন সিন্স ব্যবহার করা হয়েছে এবং এরপর যে উই রিটার্ন ফ্রম জাপান লাস্ট উইক। লক্ষ্য করুন উই এটা হচ্ছে প্রোনাউন ফ্রেজ বলে কিছু নেই, নাউন প্রোনাউন উভয়ই নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত হবে। রিটার্ন ভার্ব ফ্রেজ, এখানে অন্য কোনো ভার্ব নেই, একটাই মেইন ভার্ব ব্যবহার করা হয়েছে ইনট্রানজিটিভ। অ্যান্ড ফ্রম প্রিপোজিশন, জাপানটা হচ্ছে নাউন। বাক্যে যখনই কোনো একটা নাউন বা সিঙ্গেল পার্টস অফ স্পিচ ব্যবহার করা হবে তখন সেটা একটা ফ্রেজের অন্তর্ভুক্ত হবে। সো এটা একটা নাউন ফ্রেজ। তো প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ মিলে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ সমান হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নাউন ফ্রেজ আছে, একটা ভার্ব ফ্রেজ আছে এবং তারপরে আছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এরপর হচ্ছে নাউন ফ্রেজ, অর্ডিনারি এবং নাউন এই মিলে লাস্ট উইক। কখন? মানে লাস্ট উইকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উই রিটার্ন ফ্রম জাপান লাস্ট উইক, আমরা জাপান থেকে ফিরেছি গত সপ্তাহে। তো লাস্ট উইক এটা হচ্ছে মানে অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এটা হচ্ছে একটা সময় বলে দিচ্ছে যে কখন, গত সপ্তাহে। আর কোথা থেকে? ফ্রম জাপান থেকে। হোয়ার অ্যান্ড সাম, মানে এটা হচ্ছে
মানে প্লেস, এটা হচ্ছে টাইম। তো এভাবে এটা মূলত এই নাউন ফ্রেজটা এখানে হচ্ছে এই প্রিপোজিশনাল ফ্রেজের, অর্থাৎ ফ্রম জাপান, এটা একটা আর কি, এটা রিটার্ন ভার্বের একটা মানে পোস্ট মডিফায়ার। এই প্রিপোজিশনাল ফ্রেজটা মূলত ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে যে আমরা কোথা থেকে ফিরেছি, জাপান থেকে, কখন, লাস্ট উইকে, এভাবে। তাহলে এখানেও আমরা লক্ষ্য করছি যে এই বাক্যে একটা নাউন ফ্রেজ আছে, একটা ভার্ব ফ্রেজ আছে। আমরা যদি শুধু বলতাম উই রিটার্ন, তবুও বাক্য কারেক্ট হতো, কিন্তু আমরা আরও মানে ভার্ব সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য ফ্রম জাপান, লাস্ট উইক, এই নাউন ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজগুলো ব্যবহার করেছি, যাতে করে ক্রিয়া কোথায় এবং কখন সংঘটিত হচ্ছে সেটা স্পষ্ট বোঝা যায়। তো এভাবে কিছু কিছু হচ্ছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে বাক্য মূলত কিভাবে গঠিত হয় এবং কিভাবে কাজ করে। তো এখানে এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, কারণ এই ক্লোজটা কোনো একটা সময় কথা বলছে যে দ্য ওয়েদার হ্যাজ বিন রিমার্কেবলি ওয়ার্ম সিন্স, মানে এটা রিমার্কেবলি ওয়ার্ম হয়েছে কখন থেকে, যখন থেকে আমরা জাপানে গত সপ্তাহে যখন থেকে আমরা জাপান থেকে ফিরেছি। তারপরে এখানে মানে কোনো একটা সময়কে উল্লেখ করছে, যার কারণে এটা একটা মানে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। অর্থাৎ মেইন ক্লোজের ওয়ার্ম কখন থেকে শুরু হয়েছে তার সময় বলে দিচ্ছে, এটা মানে টেলস অ্যাবাউট দ্য টাইম। সো এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। যাক, এটা ক্লোজের আলোচ্য বিষয়। তবে আমাদের যে বিষয়টা দেখাতে চাচ্ছি তা হলো ফ্রম ওয়ার্ডস টু ফ্রেজেস টু মানে ক্লোজ টু সেন্টেন্স, কীভাবে ওয়ার্ডগুলো মানে একে অপরের সাথে বসে একটা ফ্রেজ গঠন করে, ফ্রেজগুলো কিভাবে একটা ক্লোজ গঠন করে, ক্লোজগুলো কিভাবে সেন্টেন্স গঠন করে, সেটা দেখানোর চেষ্টা করেছি। নেক্সট এক্সাম্পলে দেখুন যে দ্য রুম হ্যাজ এ লার্জ উইন্ডো হুইচ ফেসেস সাউথ। দি ডিটারমিনার রুম নাউন ফ্রেজ, হ্যাজ মেইন ভার্ব, এখানে হ্যাজ এটা কোনো অক্সিলারি ভার্ব না, ভার্ব ফ্রেজ, এ ডিটারমিনার, লার্জ, অ্যাডজেক্টিভ, নাউন, উইন্ডোজ। তো এভাবে আমরা এই নাউন ফ্রেজটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাডজেক্টিভও বসেছে, শুধু ডিটারমিনারের পরে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ উইন্ডো সম্পর্কে আরও অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে। তাহলে দ্য রুম হ্যাজ এ লার্জ উইন্ডো, কেমন উইন্ডো, লার্জ উইন্ডো। তাহলে এখানে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট, এ লার্জ উইন্ডো, এটা একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা শুধু উইন্ডো হচ্ছে এখানে একটা নাউন, কিন্তু আমরা শুধু উইন্ডো ব্যবহার করে তো আর বাক্য গঠন করতে পারি না, শুধু রুম ব্যবহার করে তো বাক্য গঠন করতে পারি না। আমরা যদি এভাবে বলি রুম হ্যাজ উইন্ডো, তাহলে তো আর বাক্য হবে না। এই জন্য আমাদের এভাবে এখানে যেহেতু একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে, সো একটা ডিটারমিনার্স ইউজ করতে হবে, এ অ্যান অর যে কোনো একটা আর্টিকেল ইউজ করতে হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে, এ অ্যান অথবা দি যে কোনো একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। এরপরে হ্যাজ এ লার্জ উইন্ডো, যেহেতু এটা একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যার কারণে এখানে ডিটারমিনার এ হয়েছে এবং লার্জ অ্যাডজেক্টিভ উইন্ডো সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তো এইভাবে একটা নাউন ফ্রেজ গঠিত হচ্ছে। তো যা হোক, এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ এত সংক্ষেপে এটা বোঝানোর বিষয় না। শুধু নাউন ফ্রেজ নিয়ে মোটামুটি 15-20টা ক্লাস নেওয়ার প্রয়োজন আছে আমি মনে করি, কারণ কেউ যদি নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে তার ভাষার উপর চরমভাবে দখল তৈরি হবে এবং সে যে কোনো বাক্য অ্যানালাইজ করতে পারবে এবং নতুন নতুন বাক্য গঠন করতে পারবে। এরপরে দেখুন হুইচ ফেসেস সাউথ, এখানে হুইচ উইন্ডোর এখানে কী বলবো অ্যান্টিসিডেন্ট, ফেসেস সাউথ মানে এইটা একটা ভার্ব, মেইন ভার্ব, এখানে অন্য কোনো ভার্ব ব্যবহার করা হয়নি, সাউথ অ্যাডভার্ব, এটা একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এরপরে অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, এভাবেই কিন্তু দেখুন প্রত্যেকটা বাক্যেই
নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ ছাড়া কোনো বাক্য হতেই পারে না। তার মানে নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ সবথেকে গুরুত্বপূর্ণ। এই দুটো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, বাকি ফ্রেজগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন যেটা দেখলাম এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে মরফোলজি এবং সিনট্যাক্স কোথায় ব্যবহার করা হয়েছে। দেখুন, এখানে মরফোলজি ব্যবহার করা হয়েছে, এই যে দ্য রুম, এ লার্জ উইন্ডো, এগুলো হচ্ছে যে কীভাবে কীভাবে ওয়ার্ডগুলো কম্বাইন হচ্ছে, এটা হচ্ছে মরফোলজি। হ্যাঁ, এগুলো মরফোলজি। এই যে হুইচ ফেসেস, এখানে ফেসেস কেন হলো, এটা মরফোলজি। ঠিক আছে, ইনফ্লেকশন নিয়ে আলোচনা করে এবং এটা ওয়ার্ডগুলোকে কম্বাইন করে। ঠিক আছে, কম্বাইন করে একটা ফ্রেজ গঠন করে, নট ক্লোজ, এটা একটা ফ্রেজ গঠন করে। প্রথমে ফ্রেজ গঠন করে একটা অর্থবোধক একটা অর্থবোধক ফ্রেজ তৈরি করে। এ লার্জ উইন্ডো, দ্য রুম, তারপর দ্য হুইচ ফেসেস সাউথ, এই যে ফ্রেজ গঠন করছে, এই ফ্রেজগুলো এগুলো মরফোলজি আলোচ্য বিষয়, যে কিভাবে বাক্যগুলো ওয়ার্ডগুলো কম্বাইন হয়ে শব্দগুচ্ছ তৈরি করছে সেইটা। আর সিনট্যাক্সটা কি? সিনট্যাক্স হচ্ছে এ লার্জ উইন্ডো, আপনি দ্য রুম হ্যাজ এ লার্জ উইন্ডো, এটা আপনি যদি এভাবে বলতেন যে উইন্ডো, লার্জ, এ, হ্যাজ, রুম, দি, এটা হয় না, কারণ এটার একটা শৃঙ্খলা আছে। শৃঙ্খলা কি? যে এটাকে আমি বলি যে টু ফ্যাক্টর মেথড, অর্থাৎ ভাষা টু ফ্যাক্টর মেথডস যে রুলসটা সেটা ফলো করে। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট অংশ নাউন ফ্রেজকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং প্রেডিকেট অংশ ভার্ব ফ্রেজকে কেন্দ্র করে গড়ে ওঠে। তো এখানে এই যে ভার্ব ফ্রেজ, এই ভার্ব ফ্রেজের বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে মূলত পরবর্তী নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই বিষয়গুলো এখানে আসে। তো এখন আমরা হচ্ছে এই জন্য এখানে আপনাকে দুটো বিষয় সবসময় মাথায় রাখতে হবে, যে আপনি যখনই কোনো বাক্য বলতে যাবেন তখন সেখানে অবশ্যই একটা নাউন থাকবে এবং একটা ভার্ব থাকবে। একটা নাউন এবং একটা ভার্ব মিলে একটা বাক্য হবে। এখন শুধু নাউন তো আপনি ব্যবহার করতে পারবেন না, তার সাথে আপনি অন্য পার্টস অফ স্পিচ বা অন্য ডিটারমিনার্স বা পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার যুক্ত করে আপনি নাউনটাকে সম্প্রসারণ করবেন, নাউন সম্পর্কে আরও বেশি অ্যাডিশনাল ইনফরমেশন দিবেন। এবং শুধু ভার্ব তো আপনি ব্যবহার করতে পারবেন না, ভার্বের অবজেক্ট থাকতে পারে, ভার্বের সাবজেক্টের কমপ্লিমেন্ট থাকতে পারে, ভার্বের অবজেক্টের কমপ্লিমেন্ট থাকতে পারে। ঠিক আছে, তো এভাবে ভার্বের অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট থাকতে পারে, এভাবে ভার্বগুলো সম্প্রসারিত হয়। যেমন এখানে ফেসেস সাউথ, এখানে যে ভার্বের অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট এসেছে। তো এভাবে বিভিন্নভাবে ভার্ব কমপ্লিমেন্টেশন বাক্যগুলোকে সম্প্রসারণ করে। আবার নাউন ফ্রেজগুলো বাক্যগুলোকে সম্প্রসারণ করে। অর্থাৎ আমরা বড় বড় যে বাক্যগুলো দেখি বিভিন্ন পত্রপত্রিকা এবং গবেষণামূলক পত্রিকায়, সেগুলো মূলত ক্লোজের জটিলতা নয়। হ্যাঁ, সেখানে বড় বড় ফ্রেজ তৈরি করা হয়, অর্থাৎ সেখানে যে ইনফরমেশনগুলো কীভাবে বড় করা হয় সেগুলো মূলত বিভিন্ন ফ্রেজগুলো সম্প্রসারণ করে বড় করা হয়, যার কারণে আমরা মনে করি যে ওগুলো কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু ওগুলো আসলে সবগুলো কমপ্লেক্স নয়। সিম্পল সেন্টেন্সও অনেক সম্প্রসারণ করা যায় এবং এটাকে অনেক বেশি ইনফরমেটিভ করে এটাকে বড় করা যায়। তো যাই হোক, আমরা সেই বিষয়গুলো দেখব। যেমন দেখুন,